রাশিয়ান দুই ফাইটার পাইলট সিরিয়াতে গুপ্ত হত্যা চালাতে গিয়ে তারা এমন এক ভয়ানক পরিস্থিতিতে ফেসে যায় যেখান থেকে তাদের বেঁচে ফেরার চান্স একদমই শূন্য। তাই সেই দুই ফাইটার পাইলটকে ফিরিয়ে আনতে রাশিয়া তার যত ফোর্স আছে সবাইকে সিরিয়াতে পাঠায়। আর মাত্র দুজন পাইলটকে রেস্কিউ করতে যেয়ে সেখানে এমন ভয়ানক যুদ্ধ লেগে যায় যেটা দেখার পরে তুমিও থ্রিল হতে বাধ্য হবে। বাইরে ভাই, সিরিয়ার এই বাহিনী যে কি ভয়ানক জিনিস তা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। এই বাহিনীর এমন উড়াধুরা আক্রমণে রাশিয়াও বুঝে যায় না রে ভাই, এবার তারা ভুল জায়গায় হাত দিয়েছে। মুভির নাম মিশন স্কাই, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন রেস্কিউ মুভি। তাই তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওর কাহিনী বুঝতে আর আসল মজা পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখা শুরু করো। মুভির শুরুতে আমাদের বেশ কিছু প্লট দেখানো হয়। প্রথমেই দেখতে পাই রাশিয়ার স্পেশাল কমান্ডো ফোর্সের একটি টিম সিরিয়ার এক ভয়ানক বাহিনীর সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে। তারা এত ভয়ানক স্পেশাল ফোর্স হওয়া সত্ত্বেও তাদের কোনোভাবেই সিরিয়ার এই টিমের সাথে না পেরে উঠে অকালে তাদের জান হারাতে থাকে। সিরিয়ার এই বাহিনী তাদের চারপাশ থেকে ঘিরে নিয়ে তুলোর মতো তাদের উড়িয়ে দেওয়া শুরু করে। অন্যদিকে রাশিয়ার স্পেসনাজ আর্মি ক্যাম্পে বড় বড় অফিসার মিলে তাদের বিমান বাহিনীর অফিসারদের নিয়ে বড় সড়ো একটি যুদ্ধ প্ল্যান নিয়ে আলোচনা করতে দেখতে পাই। স্পেসনাজ আর্মি হলো রাশিয়ার সবথেকে ভয়ঙ্কর ফোর্স, যাদের ব্যবহার করা হয় শুধুমাত্র স্পেশাল অপারেশনে। যেখানে রাশিয়ার সকল মিলিটারি কমান্ডো, স্পেশাল ফোর্স, প্যারা কমান্ডো মিশনে ব্যর্থ হয় তখন কেবলমাত্র রাশিয়া এই স্পেসনাস কমান্ডোদের ব্যবহার করে। মানে বুঝতেই পারছো এদের হ্যাডাম কোন লেভেলের হতে পারে। রাশিয়াতে আরও একটি ফাইটার পাইলটের ক্যাম্প দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই রাশিয়ার টপ ও ট্রেন দুই ফাইটার পাইলট আকাশ কাঁপিয়ে এগিয়ে যাচ্ছে সিরিয়ার দিকে তাদের এই কমান্ডো টিমকে প্রোটোকল দিতে। অন্যদিকে সিরিয়াতে একটি সংগঠনের প্রধান আবু সুফিয়ান তার সকল বাহিনীকে অর্ডার দেয় রাশিয়ার সকল কমান্ডোদের উড়িয়ে দেওয়ার জন্য। তাই তারাও তাদের হাজার হাজার সৈন্য আর ভয়ানক সব আয়রন ড্রোম, রকেট লঞ্চার নিয়ে আগাতে থাকে রাশিয়ার দিকে। বুঝতেই পারছো কি ভয়ানক যুদ্ধ শুরু হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো তাদের এই লড়াই কিভাবে শুরু হলো এবং এই লড়াইয়ের শেষ পরিণতি কোথায় যেয়ে দাঁড়ালো। কোনো চিন্তার কারণ নেই, চলো সকল প্রশ্নের উত্তর জেনে নেব একটা একটা করে। এই কাহিনী থেকে আমাদের 3 দিন পূর্বে নিয়ে যাওয়া হয় আর আমরা দুজন রাশিয়ান ফাইটার পাইলটকে জান বাঁচিয়ে দৌড়াতে দেখতে পাই। আর তার পেছনে পেছনে কয়েক গাড়ি সিরিয়ান বাহিনীকে দেখতে পাই যারা এই দুই ফাইটার পাইলটকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছে। এভাবেই তারা পালাতে পালাতে হঠাৎ একজনের পায়ে লেগে ফ্লায়ার সিগন্যাল উঠে গেলে অন্য পাশ থেকে সিরিয়ান বাহিনী বুঝে যায় তাদের এনিমি এই জঙ্গলের এক্সাক্ট কোন লোকেশনে আছে। তাই তারাও ওই দিকে যাওয়া শুরু করে। এদিকে ওই দুই ফাইটার পাইলটও বুঝতে পারে এবার তাদের লোকেশন ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে গেছে। তাই তারাও ওই জায়গা থেকে দ্রুত অন্যদিকে পালাতে থাকে। কিন্তু সেখানে আবার ওত পেতে ছিল সিরিয়ার এক স্নাইপার। পাইলট দুজন তার স্নাইপার স্কিউবে আসা মাত্রই সে তাদের উপর আক্রমণ চালাতে শুরু করে। তবে ভাগ্য ভালো থাকায় একটুর জন্য এই যাত্রায় তারা স্নাইপারের কবল থেকে বেঁচে যায় আর অবশেষে একটি পাথরের আড়ালে আশ্রয় নিয়ে নিজেদের জান বাঁচায়। সেখান থেকে তারা দুজন দুদিকে আবারও দৌড় শুরু করলে এবার ক্যাপ্টেন ধরা পড়ে যায় সেই সিরিয়ান বাহিনীর হাতে। তাকে চারপাশ থেকে ঘিরে নিলে এবার সে তার হাতের গ্রেনেডের পিন খুলে দেয়। এমন সময় ওই বাহিনীর লিডারের কাছে একটি কল আসে। সে কল রিসিভ করলে এবার আমরা জানতে পারি বাকি জুনিয়র পাইলটও এই বাহিনীর হাতে কট খেয়ে গেছে। সেখানে ওই পাইলট তাদের মেরে পালানোর চেষ্টা করলে উল্টা তাকেই কেলিয়ে ধরে নিয়ে যায় তাদের ক্যাম্পে। এরপরে সিনে আমরা জানতে পারি আসলে এতক্ষণ যে কাহিনী চলছিল তা ছিল একটা ট্রেনিং। সিরিয়াতে মিশনে যে যদি তারা এই পরিস্থিতিতে ফেসে যায় তাহলে কিভাবে সার্ভাইভ করে বেঁচে ফিরে আসবে তার জন্য তাদের প্রস্তুত করা হচ্ছিল। যেহেতু তারা নিজেদের প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে তাই তাদের পুনরায় ট্রেনিং এর জন্য ব্রিফিং দেওয়া হয়। এভাবে তারা দুজন ফাইটার পাইলট আবারও রেডি হয়ে বিমান নিয়ে পেট্রোলিং এ বেরিয়ে পড়ে। আর অন্যদিকে বেস ক্যাম্পে মেজর তার কর্নেলদের এই মিশনের সকল প্ল্যান বুঝিয়ে দিতে থাকে। এখন তোমাদের জানিয়ে দেই রাশিয়া সিরিয়াতে কি এমন মিশন পরিচালনা করবে যে তাদের এত হার্ড প্রোটোকল ও টাফ ফাইটার পাইলট দরকার। আসলে রাশিয়া মনে করে তাদের চিরশত্রু ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে সিরিয়ার একটি সংগঠন বাহিনী যোগসূত্র রয়েছে। আর সিরিয়া থেকে সব থেকে বড় অস্ত্রের কারখানা থেকে ইউক্রেন ভারী ও ভয়ানক সব অস্ত্রের সাপ্লাই পেয়ে থাকে। যদিও রাশিয়ার কাছে তেমন কোনো শক্ত প্রমাণ নাই, তবুও রাশিয়া চায় না এমন কিছু ভবিষ্যতে হোক। তাই রাশিয়া তার ভয়ানক সব স্পেশাল ফোর্সদের তৈরি করতে থাকে সিরিয়ার এই বাহিনীকে একদম গোড়া থেকে নির্মূল করে দিতে। মানে তাদের এবারের মিশন হচ্ছে সিরিয়ার ওই বাহিনী সহ তাদের বিশাল অস্ত্রের কারখানা উড়িয়ে দেওয়া। তাই ফাইটার পাইলট যখন বিমান নিয়ে আকাশে পেট্রোলিং করছিল সেখানে সিরিয়াতে হামলার জন্য বেস ক্যাম্পে জোরে সোরে প্রস্তুতি চলতে থাকে আর ভারী ভারী বোমা এনে প্লেনে সেট করতে থাকে।
কিন্তু যখন রাশিয়াতে বিমান বাহিনীদের প্রস্তুত করা হচ্ছিল ঠিক সেই সময় আমরা সিরিয়াতে দেখতে পাই ইতিমধ্যে রাশিয়া তাদের স্পেশাল ফোর্সের কমান্ডো ও ভয়ানক সব স্নাইপারকে পাঠিয়ে দিয়েছে সিরিয়ার ওই বাহিনীর আস্থানার ওপর অ্যাটাক করার জন্য। সেখানে কমান্ডো টিম দূরের পাহাড় থেকে বাইনোকুলার দিয়ে ওই আস্তানা পর্যবেক্ষণ করতে থাকে আর তাদের ফাইটার প্লেন আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু যখন রাশিয়ান স্নাইপাররা সেখানে তাদের স্নাইপার তাক করে বসেছিল তখন ওই কমান্ডো দেখতে পায় সিরিয়ার এই অস্ত্রের কারখানা পরিদর্শন করতে এসেছে সিরিয়ার বাহিনীর প্রধান আবু সুফিয়ান। তাই কমান্ডো টিম স্নাইপার টিমকে জানায় এখনই অ্যাকশন না নিতে, কারণ এখানে একটাও ফায়ার শুরু হলে ভয়ানক যুদ্ধ লেগে যাবে। তাই একটু সময় নিয়ে তারা পরিবেশ বুঝে যখন ফাইটার প্লেন আক্রমণ চালাবে সেই সময়ে একসাথে তারাও স্নাইপার অ্যাটাক চালাবে। আর সেই সাথে এই বাহিনীর লিডার আবু সুফিয়ানকেও তাদের সাথে ধরে নিয়ে যাবে, যেন তাকে টর্চার করে এই বাহিনীর আরো কোথায় কোন প্ল্যান করা আছে তা সেটা জানতে পারে। কিন্তু বাইরে রাশিয়ান আর্মিদের এই একটা সিদ্ধান্ত যে তাদের শেষ পর্যন্ত কি এক মারাত্মক পরিণতি নিয়ে আসে তা দেখলে তুমিও মানতে বাধ্য হবে যে আফগানের তালেবান বা ফিলিস্তিনের হামাসের মতো সিরিয়ার এই বাহিনীও স্বয়ং একটা আজরাইল। এদের কাছে পরাজয় বলে কিছুই হয় না, এদের একটাই নীতি, হয় মারো নয়তো মরো। সংগঠনের প্রধানের আগমনে সেখানের সিকিউরিটি দ্বিগুণ করে বাড়িয়ে দেওয়া হয়। আর আবু সুফিয়ান তার এই আস্থানে এসে ঘুরে ঘুরে সকল অস্ত্র পরিদর্শন করতে থাকে। এদিকে রাশিয়ান কমান্ডো টিম পাহাড় থেকে তাদের ড্রোন পাঠিয়ে দেয় ওই আস্থানের উপরে, আর ড্রোন দিয়ে পুরো এরিয়া স্ক্যান করে নিতে থাকে। আর সেখানে স্নাইপার টিম দেখতে পায় সেখানে খুব কম সংখ্যক এনিমি রয়েছে, তাই তারা পারমিশন চায় শট নেওয়ার জন্য। কমান্ডার ও ড্রোনে দেখতে পায় সত্যি সত্যি সেখানে সৈন্য সংখ্যা অনেক কম, তাই তারা এই সুযোগ হাতছাড়া করতে যাচ্ছিল না। ফলে ফাইটার প্লেন আসার আগেই কমান্ডার একটি টিমকে পাঠিয়ে দেয় ওই আস্তানার ভেতরে, আর স্নাইপার টিমকে অর্ডার দেয় তাদের কাভার দেওয়ার জন্য। যখন কমান্ডো টিম একে একে বাইরের গার্ডগুলোকে মেরে দিবে তারপর স্নাইপার টিম ভেতরের সবাইকে টার্গেট করে একসাথে শট নিয়ে উড়িয়ে দিবে। এদিকে যখন কমান্ডো টিম পাহাড় থেকে নিচের আস্তানা দেখে নেমে যায় এমন সময় বেস ক্যাম্প থেকে নোটিশ আসে এই মিশন অ্যাভয়েড করে তাদের সেখান থেকে ফিরে আসার জন্য। কারণ এই আবু সুফিয়ান যেন তেন কোনো মামুলি লিডার না, সে যেখানে যায় তার সাথে অন্তত 1000 খানেক সৈন্য থাকে তাকে প্রোটোকল দেওয়ার জন্য। আর এই সৈন্যগুলো কোনোভাবে মৃত্যুকে পরোয়া করে না। আর তাদের এই ভয়ানক 1000 খানেক সৈন্যর কাছে তাদের 20-25 জন কমান্ডো মশার থেকেও হালকা হবে। ঠিক এমন সময় কমান্ডার দেখতে পায় সত্যি সত্যি শত শত গাড়িতে মেশিন গান লোড করে নিয়ে হাজার হাজার সৈন্য এগিয়ে আসছে আবু সুফিয়ানকে প্রোটেকশন দিতে। এই কাহিনী দেখে কিসের তারা আবু সুফিয়ানকে খতম করবে, নিজেদের সোলজারদেরই যান বাঁচাতে মরিয়া হয়ে পড়ে। কিন্তু ততক্ষণে ওই আস্তানার মধ্যে তাদের সেই কমান্ডো টিম ঢুকে পড়েছে। তাই তারা যদি এখন মিশন অ্যাভয়েড করে চলে যায় তাহলে তাদের সেই ফোর্স মারা যাবে একদম বিনা টিকিটে। কমান্ডার তার আর্মিদের অর্ডার দেয় ওই গাড়ির সারিতে আরপিজি অ্যাটাক করার জন্য। এবার তারা বিশাল এক আরপিজি সেট করে আর ফাইনালি ফায়ার করে বসে। আর সেই আরপিজি শট যে লাগে সেই লাইনের প্রথম গাড়িতে, আর মুহূর্তে ভয়ানক ব্লাস্ট হয়ে পুরো গাড়ি উড়ে গেলে এবার সকল সৈন্য বুঝে যায় এখানে এনিমি চলে এসেছে। তাই তারাও যে যেভাবে পারে গাড়ি থেকে নেমে শুরু করে এক ভয়ঙ্কর আক্রমণ। পাহাড়ের ওপর থেকে রাশিয়ান আর্মিরাও পাল্টা আক্রমণ চালাতে শুরু করে। শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। ভাইরে ভাই, এখানে যে শুটিং সিং আর ভারী ভারী ওয়েপেন যুদ্ধ দেখানো হয়েছে তা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না। পাহাড় থেকে স্নাইপাররা একটা একটা করে টার্গেট করতে থাকে আর এনিমি কিল করতে থাকে, সেই সাথে কমান্ডো ফোর্সের উড়াধুরা গোলাগুলি আর আরপিজি শট। এমন ভয়ানক বন্দুক যুদ্ধে দুই পক্ষের সৈন্য মারা পড়তে থাকে পাখির মতো। কিন্তু এই বাহিনী যে কি ভয়ানক জিনিস তা রাশিয়ানরা এখনো বুঝতে পারেনি। সেখানে আরো সৈন্য আসতে থাকে আর তাদের বুলেটের চোটে এবার রাশিয়ান আর্মিরা পেছনে সরতে বাধ্য হয়। এখানেই শেষ না, এই বাহিনী লিডার তার সৈন্যদের অর্ডার দেয় এনিমি পাহাড়ের উপরে আছে, তাই তারা যেন পুরো পাহাড় ঘিরে নেয়। এবার নিচে থেকেও রাশিয়ান স্নাইপারের উপর শুরু হয় আরপিজি আক্রমণ আর ভয়ানক লেভেলের বুলেটের ঝড়। এদিকে আবু সুফিয়ানকে তার বডিগার্ডরা আস্তে আস্তে নিরাপদে সরিয়ে নিতে থাকলে হঠাৎ তারা রাশিয়ান ফোর্সের সামনে পড়ে যায়। তারা কিছু করার আগেই কোনো সুযোগ না দিয়ে রাশিয়ান আর্মিরা সকল বডিগার্ডকে মেরে আবু সুফিয়ানকে ব্যাগের ভেতরে প্যাকেট করতে শুরু করে। সেখানে আরো সৈন্য চলে আসে আর রাশিয়ান আর্মিদের ওপর পেছন থেকে গুলি করতে শুরু করে। কিন্তু সেখানে রাশিয়ান আর্মিরা ননস্টপ গুলি চালাতে শুরু করলে পরিস্থিতি ভয়ানকভাবে খারাপ হয়ে যায়। পরিস্থিতি আরো খারাপ হলে এবার তারা গ্রেনেড ছুড়ে মারলে সেখানে দুই গ্রুপ আলাদা হয়ে দুই দিকে ছড়িয়ে পড়ে আর রাশিয়ানরা আবু সুফিয়ানকে ব্যাগের ভেতরে ভরে নিয়ে সেখান থেকে সরে পড়ে। কিছুক্ষণ পরে সেখানে আবু সুফিয়ানের আরো সৈন্য চলে আসলে বাকি সৈন্যরা জানায় রাশিয়ানরা তাদের লিডার আবু সুফিয়ানকে ধরে নিয়ে গেছে।
আর অন্যদিকে রাশিয়ান আর্মিরা পাহাড় থেকে দড়ি ফেলে দেয় যেন তাদের আর্মিরা সহজেই পাহাড়ের ওপরে উঠে আসতে পারে। সেখানে একজন পিঠে করে আবু সুফিয়ানকে বেঁধে নেয় আর ওই দড়ি বেয়ে পাহাড়ের দিকে ওঠা শুরু করে। আর পাহাড়ের ওপর থেকে আরো দুজন কমান্ডো সেই দড়ি ধরে তাদের টেনে তুলতে থাকে। বাকি স্নাইপারগুলো ওই আর্মিদের কাভার দিতে থাকলে এদিকে নিচে থেকে সিরিয়ান বাহিনী শুরু করে এক অস্থির লেভেলের গুলির ঝড়। ভয়ঙ্কর গোলাগুলির ভেতরে সেই আর্মিরা যখন পায় পাহাড়ের ওপরে উঠেই যাবে, ঠিক তার আগেই শত শত গুলি এসে ওই আর্মির পা ও বুকের পাঁজর ঝাঁঝরা করে দেয়। আর নিজে থেকে হাজার হাজার সৈন্য গুলি ছুটতে ছুটতে পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকে। এরা দেখে কমান্ডার তার আর্মিদের অর্ডার দেয় যান বাঁচিয়ে এখান থেকে সরে যাওয়ার জন্য। প্রাণঘাতী এক যুদ্ধ করেও অবশেষে রাশিয়ানরা এই মিশনে ব্যর্থ হয় আর সেখানে তাদের সকল আহত আর্মিদের রেখেই পালিয়ে যেতে বাধ্য হয়। অবশেষে পরিবেশ নরমাল হলে সিরিয়ান বাহিনীরা তাদের লিডার আবু সুফিয়ানকে উদ্ধার করে সেফ জায়গায় সরিয়ে নেয়। রাশিয়ানরাও সরে গেলে পরিবেশ একদম নরমাল আর গম্ভীর হয়ে যায়। কোথাও কোনো সারা শব্দ নাই। এমনকি চারপাশ আরো গম্ভীর হতে থাকলে এই বাহিনীর লিডার তার সকল সৈন্যদের জানায় তারা যেন দ্রুত এই জায়গা থেকে সরে যায়, কারণ রাশিয়ানরা এতটুকুতেই থেমে যাবে না। তারা আবারও ভারী অস্ত্র ও বহু সংখ্যক সৈন্য নিয়ে আসবে এবং ভয়ানক আক্রমণ চালাবে। সত্যি সত্যি রাশিয়ান এয়ারফোর্স বেজে দেখা যায় তারা ফাইটার প্লেনে বোমা লোড করছে সিরিয়ার ওপর আক্রমণ করার জন্য। ওই জায়গা থেকে সকল সৈন্য সরে যেতে থাকে আর এদিকে ফাইটার প্লেন এগিয়ে আসতে থাকে সিরিয়ার দিকে। অবশেষে ফাইটার প্লেন টার্গেট এরিয়ায় চলে আসলে এবার সেই প্লেনের পাইলট ট্রিগার চেপে দেয় আর মুহুর্মুহু বোম্বিং করা হয় আবু সুফিয়ানের ওই অস্ত্রের কারখানার ওপরে। প্লেনের ভয়ানক বোম্বিং এ পুরো বিল্ডিং উড়ে যেতে থাকে, সেই সাথে ভেতরে থাকা সকল সৈন্য উড়ে যায় বোমার আক্রমণে। আর এইদিকে মিশন কমপ্লিট করে ফাইটার প্লেন ফিরে আসতে থাকে রাশিয়ার দিকে। তোমরা কি ভেবেছো কাহিনী এখানেই শেষ? না রে ভাই, যুদ্ধ তো মাত্র শুরু হলো। এখানেই শেষ না, আরো কাহিনী আছে। এই ব্যর্থ মিশনের পর রাশিয়ান আর্মি মেজর এবার এয়ারফোর্সের লেফটেন্যান্টের সাথে মিটিং বসায়, কারণ যেহেতু তারা ভুলবশত এমন ভয়ানক বাহিনীর সাথে গ্যাঞ্জামে জড়িয়ে গেছে, রাশিয়া এখন সব থেকে বড় ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় সিরিয়ান বাহিনী তাদের উপর আক্রমণ চালাতে পারে। যেভাবে হোক তাদের থামাতে হবে অথবা তাদের আক্রমণ থেকে রাশিয়াকে প্রোটেকশন দিতে হবে। তাই কিভাবে কি করা যায় সেটা নিয়ে তারা প্ল্যান বানাতে থাকে। অন্যদিকে সিরিয়াতে এই সংগঠনের লিডারও তার সৈন্যদের অর্ডার দেয়, রাশিয়ার ভেতরে ঢুকে পড়ো আর সামনে যাকে পাবে তাকে খতম করা শুরু করো। এদিকে রাশিয়ান আর্মি ক্যাম্পে আমরা সেই ক্যাপ্টেনের এক বন্ধুকে দেখতে পাই। সে তার বন্ধু হলেও সে রয়েছে অন্য ক্যাম্পে। আজকে অনেকদিন পর সে তার বন্ধুর সাথেই দেখা করতে মূলত এখানে এসেছে। সেই রাতে ওই পাইলট তার বন্ধু জয়কে এই পুরো মিশনের ঘটনা জানায়। জয় তাকে জানায় এই মিশন অ্যাভয়েড করার জন্য, কারণ আবু সুফিয়ান খুবই ভয়ানক এক সংগঠন প্রধান, তাকে খোঁচানো মানে মৃত্যুর শামিল। কিন্তু সেই পাইলট জানায়, আমি নিজেও জানি আবু সুফিয়ানের ক্ষমতা কত দূর, কিন্তু আমি যদি এই মিশন পরিচালনা নাও করি তবুও আমাকে তার হাতে মরতে হবে। পরের দিন তারা সবাই মিলে সেই ফাইটার প্লেন সিলেক্ট করে যেই প্লেন দিয়ে সিরিয়ার উপর আক্রমণ চালানো হবে। তারা সেখানে ফাইটার প্লেন সিলেক্ট করে আর সেই অনুযায়ী সেই প্লেনে বোমা এনে ফিট করতে থাকে। বোমা সেট করা হয়ে গেলে ফাইনালি দুই ফাইটার পাইলট তাদের প্লেন নিয়ে উড়াল দেয় সিরিয়ার উদ্দেশ্যে। এদিকে সিরিয়াতেও সেই বাহিনী তাদের মিসাইল ও আয়রন ডোম সাজোয়া ট্রাক নিয়ে রওনা দেয় রাশিয়ার দিকে। এই বাহিনী যখন তাদের এলাকা পার হচ্ছিল ঠিক সেখানে ওত পেতেছিল রাশিয়ান কিছু স্নাইপার। তারা এই বাহিনীর সকল আপডেট বাইনোকুলার দিয়ে দেখতে থাকে আর তাদের বেজে জানাতে থাকে, আর বেজ থেকে শট নেওয়ার অর্ডার আসার অপেক্ষা করতে থাকে। এদিকে সেই ফাইটার প্লেন ততক্ষণে ঢুকে পড়ে সিরিয়ার আকাশে, কিন্তু এই প্লেন সেখানের এক লোক দেখে ফেলে আর সাথে সাথে ফোন করে আবু সুফিয়ান বাহিনীকে জানিয়ে দেয়। এই ঘটনা শুনে সেই লিডার এবার তার সকল সোলজারদের সেই গাড়ি থেকে বেরিয়ে আসার অর্ডার দেয়। সেই দুইটা ট্রাককে শুধুমাত্র দুজন ড্রাইভার সহ সামনের দিকে ছেড়ে দেয়। লিডারের কথা মতো তারা সেটাই করে আর সেই দুই রাশিয়ান স্নাইপার তাদের ফাইটার প্লেনকে জানায় ট্রাক সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এই ট্রাকে রয়েছে আয়রন ডোমের মতো ভয়ানক মিসাইল লঞ্চার। ট্রাক কিছু দূর আগাতেই সেই প্লেন ওই ট্রাকগুলোকে টার্গেট লক করে আর পরপর প্লেন থেকে মিসাইল লঞ্চ করে। মিসাইলের আঘাতে দুইটা ট্রাকই ব্লাস্ট হয়ে সেখানেই ধ্বংস হয়ে যায়। এখানে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে এবার রাশিয়ার ফাইটার প্লেন ঘুরে যায় সিরিয়ার দিকে, কিন্তু ওই রাডারে সেই সময় পেট্রোলিং করছিল সিরিয়ার এক ফাইটার প্লেন। সেই প্লেন এবার রাশিয়ান ওই প্লেনকে টার্গেট লক করে মিসাইল ছুড়ে দেয়। মিসাইল থেকে বাঁচতে রাশিয়ান পাইলট তাদের প্লেনকে 380 ডিগ্রি রোটেট করতে থাকে আর প্লেন থেকে ফ্লাডস উঠতে থাকে। কিন্তু প্রথমবার বেঁচে গেলেও সিরিয়ার এই প্লেনের ছোড়া দ্বিতীয় মিসাইল
এসে রাশিয়ান প্লেনের টেল উইংস একেবারে উড়িয়ে দেয়। অবশেষে প্রাণপণ চেষ্টা করেও যখন পরিস্থিতি বিপর্যয় হয়ে পড়ে তখন দুই রাশিয়ান পাইলট এবার প্লেনের কন্ট্রোল ছেড়ে দেয় আর তাদের সিট ইজেক্ট করে প্যারাসুট খুলে দেয়। নিচে থেকে বহু সংখ্যক আবু সুফিয়ান বাহিনীর সৈন্য আগাতে থাকে রাশিয়ান পাইলটের লোকেশনের দিকে। তারা সেখানে এসে লাগাতার গুলির ঝড় বইয়ে দেয় ওই দুই পাইলটকে টার্গেট করে। মারাত্মক এই আক্রমণে দুজনের মধ্যে একজন মাঝ আকাশে গুলির ঝড়ে ঝাঁঝরা হয়ে যায় আর অন্যজন যান বাঁচিয়ে সেখান থেকে বেশ দূরে এসে ল্যান্ড করতে সক্ষম হয়। তাই এই পাইলটের কিচ্ছা খতম করে এবার তারা আগাতে থাকে বেঁচে যাওয়া ওই পাইলটের দিকে। ভাইরে ভাই, এই গ্যাং যদি ফিলিস্তিনে যায় বিশ্বাস করো ইসরায়েলের মোসাদও এদের বাপ ডাকতে বাধ্য হবে। আমার কথা বিশ্বাস না হলে তোমরা প্লিজ একবার এই মুভিটা দেখে দিও। পুরো মুভি জুড়ে যেই সব মারদাঙ্গা অ্যাকশন, স্নাইপিং শট আর গোলাগুলি দেখানো রয়েছে তা এক কথায় প্রো লেভেলের মুভি এটা। এদিকে বেঁচে যাওয়া ওই পাইলট মাটিতে নেমেই দেখতে পায় সেই গ্যাং তার দিকে এগিয়ে আসছে। তাই সে দ্রুত তার প্যারাসুট লুকিয়ে ফেলে ঝোপের আড়ালে আর নিজে থেকে একটা পিস্তল লোড করে নিয়ে পালাতে শুরু করে। সেখানে ওই গ্যাং গাড়ি থেকে নেমে চারিদিকে ছড়িয়ে পড়ে আর তন্ন তন্ন করে ওই রাশিয়ান পাইলটকে খুঁজতে শুরু করে। অন্যদিকে রাশিয়ান আর্মির মেইন বেস থেকে যখন তাদের ফাইটার পাইলটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারাও বুঝতে পারে তাদের এই দুই পাইলট সিরিয়াতে খারাপভাবে ফেঁসে গেছে। তাই সেখান থেকে একটি স্পেশাল ফোর্সের টিম পাঠানো হয় এই দুই পাইলটকে রেস্কিউ করে আনার জন্য। কিন্তু তারা তো জানে না তাদের একজন পাইলটকে ইতিমধ্যে এই গ্যাং খেয়ে দিয়েছে। এইদিকে সেই পাইলট পালিয়ে এসে একটি ঝোপের আড়ালে আশ্রয় নেয় আর তার স্যাটেলাইট রেডিওর ফোনের মাধ্যমে বেজের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি, সেই সিগন্যাল যে কানেক্ট হয় এই সিরিয়ান বাহিনীর লিডারের ফোনে। সেই লিডার তাকে জানায় নিজের লোকেশন জানিয়ে দেওয়ার জন্য তোকে ধন্যবাদ। এটা বলে সে তার পুরো গ্যাংকে ওই লোকেশনের দিকে পাঠিয়ে দেয়। এই কাহিনী দেখে ওই পাইলট তো পুরাই মুরগি হয়ে যায়, তবুও সে উঠে আবারও পালানো শুরু করে। তবে সে যাওয়ার সময় একটা কৌশল কাজে লাগায়। সে গাছের ডালগুলো উল্টো পথে ভেঙে দেয় এবং অন্যদিকে যাওয়া শুরু করে, যেন আবু সুফিয়ানের গ্যাং খুঁজতে খুঁজতে ভুল দিকে যায়। সেই বাহিনী যখন ওই লোকেশনে পৌঁছে যায় তারা দেখতে পায় ডালগুলো উল্টা দিকে ভেঙে রাখা হয়েছে। তাই সবাই যখন উল্টা দিকে যেতে লাগে তখন তাদের লিডার বলে এটা একটা কৌশল, তোমরা সোজা দিকে যাও। এদিকে আবু সুফিয়ান গ্যাং অন্যদিকে রাশিয়ান পাইলট পালাতে পালাতে এসে আটকে যায় একদম পাহাড়ের কিনারায়। যখন সে পেছনে দেখতে পায় আবু সুফিয়ান গ্যাং তার দিকে এগিয়ে আসছে তখন সে সেখান থেকে নেমে একটি ডিবির নিচে কোনো রকমে লুকিয়ে আশ্রয় নেয়। ঠিক সেই সময় সেখানে এসে দাঁড়ায় আবু সুফিয়ানের পুরো গ্যাং। তারা এসে তন্ন তন্ন করে তাকে খুঁজতে শুরু করে আর ওই পাইলট একদম নিঃশ্বাস বন্ধ করে সেখানে ঘাপটি মেরে বসে থাকে। ঠিক সেই সময় সেখানে রাশিয়ান স্পেশাল ফোর্সের হেলিকপ্টার চলে আসে আর উপর থেকে ওই গ্যাংয়ের ওপর তুমুল আক্রমণ শুরু করে। নিচে থেকে তারাও যখন পাল্টা আক্রমণ শুরু করে এই সুযোগে সেই পাইলট সেখান থেকে পালানো শুরু করে। তবে একজন তাকে দেখে ফেলে আর তার পায়ে গুলি করে দেয়। সে আবার উঠে সেখান থেকে পালাতে থাকে। তার পেছন পেছনে সেই বাহিনীও সামনে আগাতে থাকে আর পাহাড়ের গায়ে রক্তের দাগ দেখে তাকে খুঁজতে থাকে। এদিকে ওই স্পেশাল ফোর্স হেলিকপ্টার নিয়ে ইউটার্ন নিয়ে আবারও ঘুরে আসে আর ল্যান্ড করলে এবার সেই হেলিকপ্টার থেকে স্পেশাল ফোর্স নেমে চারিদিকে ছড়িয়ে যায়। কিন্তু সেখানে আবু সুফিয়ান গ্যাং চারিদিকে থেকে এসে এমন তাণ্ডব চালায় যে পুরো দুইটা ফোর্স মিনিটের মধ্যেই খতম করে দেয়। এদিকে ওই পাইলট দেখতে পায় সে খুব খারাপ ভাবে ফেসে গেছে, কারণ এনিমি তার চারপাশ থেকে ঘিরে নিয়েছে। তবুও সে শেষ চেষ্টা হিসেবে একটি ছোট পাথরের আড়ালে আশ্রয় নেয় আর তার ফোন বের করে কল করে সেই পাইলটের বন্ধু জয়ীর কাছে। কিন্তু এদিকে জয়ী অন্য কাজে বিজি থাকায় তার ফোন ছিল ব্যাগের ভেতরে। তাই সে আবারও কল করে তার ওয়াইফ লিনার কাছে। কিন্তু সেই মুহূর্তে এদিকে তার কিছু ফ্রেন্ড চলে আসায় সে আর কলটা রিসিভ করে না। এবার সে একদম শেষ চেষ্টা হিসেবে ভাগ্যের ওপর ছেড়ে দেয় আর আবারও কল করে জয়ীর কাছে। সেই সময়ে জয়ী তার মিশনের জন্য প্রায় রওনা দিয়ে দিয়েছে। তবে ঠিক প্লেনে ওঠার একদম শেষ মুহূর্তে সে তার কল রিসিভ করে। এবার সে জয়ীকে সবকিছুই খুলে বলে আর দ্রুত তাকে সেখান থেকে রেস্কিউ করে নেওয়ার অনুরোধ জানায়। এমন সময় সেই গ্যাং খুঁজতে খুঁজতে একদম তার কাছে চলে আসলে সে তার কলটি কেটে দেয়। এবার রাশিয়া থেকে আরো স্পেশাল ফোর্স পাঠানো হলে সেখানে ভয়ানক এক যুদ্ধ লেগে যায়। দুই পক্ষের প্রচুর সৈন্য মারা পড়তে থাকে পাখির মতো, তবে কেউ কারো থেকে কম না। এখানে যে যুদ্ধ দেখানো হয়েছে আসলে বলে শেষ করা যাবে না।
তবে সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে এই আবু সুফিয়ান গ্যাং যে কি পরিমাণ খতরনাক তা শুধুমাত্র রাশিয়ানরাই জানে। রাশিয়ার কাছে আছে পৃথিবীর সেরা ট্রেনিং ও আধুনিক সব অস্ত্র ও ভয়ঙ্কর সব স্নাইপার, কিন্তু এই গ্যাং শুধুমাত্র অটোমেটিক রাইফেল AK-47 দিয়ে পুরো রাশিয়ান স্পেশাল ফোর্সকে একদম ভর্তা বানিয়ে ছাড়ে। যখন রাশিয়ান স্পেশাল ফোর্স এই গ্যাংয়ের কিছুই করতে পারছিল না, তখন হঠাৎ আকাশ থেকে প্লেন দিয়ে মিসাইল মারা হয় এই গ্যাংয়ের ওপরে। এবার তাদের সৈন্যরা মারা পড়তে থাকলে এই সুযোগে রাশিয়ানরা পেছনে সরে পালাতে শুরু করে। মানে বিষয়টা এমন, মারামারিতে না পারলে বাপকে ডেকে আনার মতো কাহিনী আর কি। মিসাইল দিয়ে পুরো এলাকা ছত্রভঙ্গ করে অবশেষে আবু সুফিয়ান গ্যাংকে তারা কাবু করতে সক্ষম হয়। আর এই সুযোগে সেই পাইলটকে তুলে নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এই যুদ্ধে রাশিয়ানরা বিজয়ী হলেও একমাত্র এই মিশনে লড়াই করা প্রত্যেকটা স্পেশাল ফোর্স ও কমান্ডো জানে যে এই সিরিয়ান বাহিনী কি মারাত্মক জিনিস। আর এই পাইলট তো জীবনে তার দ্বিতীয়বার সিরিয়ার দিকে চোখ তুলে তাকাবে না, কারণ সে জানে মৃত্যু তার কত কাছে ছিল। প্রকৃতপক্ষে মুসলিমরা কাউকে আগে আক্রমণ করে না, কেউ আক্রমণ করলে সেটা তারা প্রতিহত করে। কিন্তু আমেরিকা, রাশিয়া পৃথিবীর কাছে দেখাতে চায় মুসলিমরাই আক্রমণাত্মক। যাই হোক, নিজের দেশের মুভিতে নিজেরাই জয়ী হবে এটাই স্বাভাবিক। তবে পুরো বিশ্ব জানে তালেবান বা হামাসের মতো সংগঠনগুলো কি ভয়ানক জিনিস। এটা একটা মুভি মাত্র, তাই তোমাদের কাছে অনুরোধ রইল মুভিকে জাস্ট একটা মুভি হিসেবে বিনোদন পর্যন্ত সীমাবদ্ধ রাখার জন্য। আশা করছি কেউ সিরিয়াসলি নেবে না। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।